নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে তেলেনাপোতা গল্পটির দ্বিতীয় পর্ব পাঠ করা হবে এবং এই গল্পে কথক হিসাবে আমি নীল দাস এবং গল্পের অন্যান্য চরিত্র যেমন যামিনীর মা তার কণ্ঠে সোমা দাস, যামিনীর কণ্ঠে স্বাগতা এবং মণিদার কণ্ঠে সায়ক দাস। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন, আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদেরকে শেয়ার করে দেবেন। আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। সাহিত্য অমর হোক। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত্র করার চেষ্টা করবে, তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় বলে মনে হবে। খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তিমগ্ন মায়াপুরী কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠির উপর কাঠি পাশে নিয়ে যুগান্তরের গাঢ় নিদ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপরে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনি হয়তো দেখতে পাবেন। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সেই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা গেছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ খানিকক্ষণের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন ও দুই বন্ধুর মাঝে যে কখন ঘুমিয়ে পড়বেন জায়গা করে তা বুঝতেও পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হবেন যে এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিকে ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলার ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানা সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে। ওপরে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বেন ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। আপনাকে স্বতন্ত্রস্থ করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে এপার থেকে ওপারে হয়ে যাবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতাল কাছের মতো পাখা নিয়ে আপনার ফাতনার ওপরে বসার চেষ্টা করবে ও থাকে থাকে উদ্দাস ঘুঘুরের ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপির ফাতনা মৃদুমন্দ ভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পেতলের একটি ঝকঝকে ঘড়ায় পুকুরের পানার ঢেউ সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আবার আপনার ফাতনার লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে ঘোড়াটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখে শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নিমর্ম পথ সে পার হয়ে এসেছে।
তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। কলসি নিয়ে ফিরে যেতে যেতে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সাথে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গেছে। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। ওপারে মাছরাঙাটাও আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গেছে। মাছেরা আপনার শক্তি, সামর্থ্য ও সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। খানিক আগে ঘটনা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি এরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাসই করতে পারবেন না। একসময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকারের নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনাদের বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসের ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছ থেকে শুনবেন। কে আবার বলবে যামিনী এইমাত্র দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুণনয়না মেয়েটির আপনার পানরসিক বন্ধুটির জ্ঞাতিস্থানীয়। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বীপ্রাহারিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। যে ভগ্নস্তূপ গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উপাদান করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এডি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যত সামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ে সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। এতদিন যেন সে এই ধ্বংসপুরীতেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। ওপরতলা কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়াটা যেন আরো গভীর হয়ে উঠেছে বলে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে দেখা যাবে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করবেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিহা হয়ে দরজা থেকে ডাকবে, একটু শুনে যাও মনিদা। মনিদা আপনার সেই পানরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি একটু বিরক্তি স্বরে বলবে, ও সেই খেয়াল এখনো নিরঞ্জনের আসার ব্যাপারটা ভাবছেন বুঝি? যামিনী উত্তরে হ্যাঁ বলল। তখন উপর থেকে সেই কণ্ঠটি আরো কাতর স্বরে আমরা শুনতে পাচ্ছিলাম। সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না।
আমি জানি। তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের মধ্যে কেউই নিরঞ্জন নয়। গল্পটি কেমন লাগলো তা জানাতে আপনারা ভুলবেন না, এবং এই গল্পের তৃতীয় পর্ব শুনতে হলে আমাদের সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।